অভিনন্দন ডক্টর খলিলুর রহমান, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। অভিনন্দন প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অভিনন্দন প্রিয় বাংলাদেশের সকল মানুষকে। অভিনন্দন আপনাদের সকলকে। এই রকমের একটা শুভ সংবাদ শুনলে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে। আমার মনটা ভালো ছিল। কি সেই শুভ সংবাদ? Khalilur Rahman, Bangladesh, 99. Andreas Kakouris, Cyprus, 91. Having obtained the required majority, His Excellency Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly at its 81st session. একাশিতম অধিবেশনের সভাপতিত্ব করবেন ডক্টর খলিলুর রহমান, আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের বাংলাদেশের সন্তান, আমাদের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্তান, আমাদের বাংলাদেশের নবাবগঞ্জ দোহারের সন্তান। এই হচ্ছে ডক্টর খলিলুর রহমান, যাকে বলা হয় বিদেশি। ডক্টর খলিলুর রহমানকে বিদেশি বলে প্রথমত আক্রমণ করে যে একজন বিদেশি বা আমেরিকানের কাছে আমেরিকার পা ধুয়ে ধুয়ে উনি আজকে এইখানে চলে আসছে। আরে ভাই, যেই সন্তানের জন্ম হচ্ছে নবাবগঞ্জে, আপনাদের ঢাকার কাছাকাছি, যারা ঢাকাতে বসে দেখছেন ঢাকার খুব কাছাকাছি, যেই সন্তান পড়াশোনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার সাবজেক্টে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন, যেই মানুষ বাংলাদেশের প্রথম যে বিসিএস, সেই বিসিএসে প্রথম স্থান অধিকার করেছিলেন, একজন ডিপ্লোম্যাট হিসেবে যোগদান করেছিলেন 47 বছর আগে, সেই মানুষ যদি বাংলাদেশি না হয় তাহলে কে বাংলাদেশি? একজন বাংলাদেশি সন্তান যখন গর্বের সাথে যখন অন্য দেশে গিয়ে ভালো কেরিয়ার তৈরি করে, সে বাংলাদেশেই থাকে। তারপরে আনুষ্ঠানিক কাগজপত্রের যদি প্রসঙ্গে আসি, তাহলে চলুন আপনাদের প্রিয় একদম অতি প্রিয় আপনার ডক্টর খলিলুর সাহেবের অতি ঘনিষ্ঠ, একদম মারাত্মক লেভেলের ঘনিষ্ঠ একজনের বাণী শুনুন। গত 3 বছর খলিল ভাইয়ের সাথে আমার দিনে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা কথা হইতো। অফিস থাকলে আমি অফিসের শেষে জিমে যাই, আপনারা জানেন। জিম থেকে বাইরে হইয়া আমি হাঁটতে হাঁটতে খলিল ভাইকে কল দিতাম। সেই কলটা বাসায় আইসা শেষ হইতো আমার ডিনারের আগে আগে। দীর্ঘকাল প্রবাসে থেকেও খলিল ভাই খাঁটি বাংলাদেশি রয়ে গেছে। বছর 4 আগে তিনি আমেরিকান নাগরিকত্ব লাভের যোগ্যতা অর্জন করছিলেন, তা সত্ত্বেও তিনি আমেরিকান নাগরিকত্বের জন্য আবেদন করেন। এরপরে কথা হচ্ছে উনি নিজে বারবার বলছেন উনি বাংলাদেশের পাসপোর্ট বহন করেন। যেই মানুষ নিজে পাসপোর্ট বহন করে তার একজন ঘনিষ্ঠ সহযোগী বলেন উনি বাংলাদেশি মানুষ, উনি কোনো বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেন নাই। তখন আপনি বলছেন কিসের ভিত্তিতে? বাংলাদেশের জামাত ইসলামের এত বড়, আওয়ামী লীগের এত বড় বড় লবিং সেন্টার আছে, এত বড় লবিং জায়গাগুলো আছে, এত বড় বড় জায়গা আছে, একটা মানুষ এক জায়গা থেকে প্রমাণ তৈরি করেন যে উনি বিদেশি। এখন পর্যন্ত যদি এই রকমের কিছু হতো, পত্র পত্রিকায় সমস্ত জায়গায় জামাতি ন্যারেটিভ এবং আওয়ামী ন্যারেটিভে পুরো বাংলাদেশ ভরে ফেলতেন আপনারা। কোথায় ওনার পাসপোর্ট? একটা পত্রিকা কেন লিখতে পারলো না? আপনাদের মধ্য থেকে কেন একজন মানুষ কেন ওনার পাসপোর্টের একটা কপি বের করতে পারলেন না? অযথা মানুষের নামে ক্লেম করা আপনাদের জামাত এবং আওয়ামী লীগের স্বভাব। তাই দুইজন ঝাঁপায়ে পড়লেন হায়নার মতো ওনার পিছনে, বলে ফেললেন উনি বিদেশি। যেই মানুষ দেশকে ভালোবেসে দেশের সন্তান হিসেবে থাকার জন্য সারা জীবন বেশ লম্বা সময় বিদেশে থেকেও নিজে ওই দেশের নাগরিক না হয়েও উনি দেশের সেবা করার জন্য নিজেকে তিলে তিলে গড়ে তুলেছেন 47 বছর ধরে, সেই মানুষটাকে এক কথায় আপনারা বানিয়ে দিলেন বিদেশি। ধিক আপনাদের। এরপরে আসুন দ্বিতীয় যে নোংরামিটা আপনারা করে যাচ্ছেন জামাত এবং আওয়ামী লীগ মিলে। তো এর আগে বেশ কিছু জামাতি এবং আওয়ামী লীগের লোকজনের দেখলাম বেশ গাত্রদাহ হলো। তখন একটি পোস্ট দিয়েছিলাম, প্রায় 10,000-এর মতো কাছাকাছি রিয়াকশন চলে আসলো। অনেক মানুষ এখানে কমেন্টস শুরু করলো। সেখানে কমেন্টসগুলো পড়তে গিয়ে দেখলাম ওনার পিছনে মারাত্মক রকমের এলিগেশন আছে উনি দেশ বিক্রি করে দিয়েছেন। কিসের জন্য? আমেরিকার সাথে ট্যারিফ চুক্তির জন্য। আচ্ছা চলুন তো ট্যারিফ চুক্তিটা কয় তারিখে হয়েছিল দেখি। এটা তো ডক্টর ইউনূস সরকারের সময়। তার মানে হচ্ছে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী অবস্থায় এই কাজটা উনি করেন। এটা হচ্ছে যুক্তি না, এটাই হচ্ছে বাস্তবতা। এরপরে ঠিক ইন্টারিম গভর্নমেন্টের সময় এই চুক্তিটা হয়। আচ্ছা এই চুক্তিটা কি চুক্তি? ট্রেড চুক্তি, রাইট? বাণিজ্য চুক্তি। আচ্ছা এখন দেখুন এখানে ওনার ভূমিকাটা কি হবে।
একটা বিদেশের সাথে যখন চুক্তি হয় সেই চুক্তিটা হয় হচ্ছে একটা দেশের সাথে দেশ, এবং এটা নেগোসিয়েশন করে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, সমন্বয় করে পররাষ্ট্র মন্ত্রণালয়, চুক্তি স্বাক্ষর করে যেই বিষয়ে চুক্তিটা হয় সেই বিষয়ের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। তো চলুন তো এই চুক্তিতে স্বাক্ষর কে করেছিল তাকে একটু দেখি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করেছে বাংলাদেশ। এতে বাংলাদেশের জন্য 20% পাল্টা শুল্ক কমিয়ে 19% নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। সোমবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ সময় রাত 10টায় এই চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের পক্ষে জেমিসন গ্রিয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। ও আচ্ছা, এ তো বাণিজ্য উপদেষ্টা। তো বাণিজ্য উপদেষ্টা আপনারা সবাই জানেন বাংলাদেশের শীর্ষ স্থানীয় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক ওরা। আমরা পারিবারিকভাবে বিশাল রিচ ফ্যামিলি বা পড়াশোনা করা একটা বেশ পাওয়ারফুল একজন মানুষ, যথেষ্ট জ্ঞানী বুদ্ধিশীল একটা মানুষ। তো এই রকমের মানুষ একটা সই করেছেন, নিশ্চয়ই না বুঝে শুনে করেননি, তাই না? এবং এটাই হওয়া উচিত। তো চুক্তিটা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ডক্টর ইউনূসের নেতৃত্বে চুক্তি স্বাক্ষর করেছে বাণিজ্য উপদেষ্টা। এখানে আপনি ডক্টর খলিলকে কোথায় দেখলেন? ডক্টর খলিল ওই সময় কি ছিলেন? উনি ছিলেন নিরাপত্তা উপদেষ্টা। নিরাপত্তা উপদেষ্টা কি কাজ করে এটা আপনারা নিশ্চয়ই অনেক দিন ধরে দেশে বিদেশে বিভিন্ন ধরনের নিরাপত্তাজনিত ঘটনা ঘটছে, অর্থাৎ নিরাপত্তাজনিত ব্যাপারগুলো নিয়ে নিরাপত্তা উপদেষ্টারা কি কাজ করে সেটা আপনাদের কাছে অনেকের কাছেই ওপেন। তো এখন দেখুন, যেখানে এই ওপেনের জায়গাটাতে আপনি একজন নিরাপত্তা উপদেষ্টাকে বাণিজ্য উপদেষ্টার কাজের মধ্যে ইনভলভ করে ফেললেন, যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় মূলত সমন্বয় করেছে কার নেতৃত্বে? ডক্টর ইউনূসের নেতৃত্বে। হায়রে জামাত, হায়রে আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিপক্ষে যখনই মানুষ কথা বলে তখনই হয়ে যায় সে রাজাকার, আর জামাতের বিপক্ষে কথা বললে তো এত বড় স্পর্ধা তাদের, তারা আপনাকে মুসলিম সমাজ থেকেই বের করে দিবে, কোনো সময় আপনাকে অমুসলিম বলে ডিক্লেয়ার করে দেওয়ার বা সাহস তারা করে। যারা ধর্মকে নিয়ে এই ধরনের কাজ করার সাহস পায় তখন তাদের কাছ থেকে এরকমের জিনিস আলোচনায় আসা খুব অস্বাভাবিক না, এবং সেটাই ডক্টর খলিল সাহেবের বেলায় ঘটেছে। এখন দেখুন কেন ডক্টর খলিলের সাথে এদের সম্পর্কের সমস্যাটা। চলুন তো পিনাকি সাহেবের কাছ থেকে খলিল সাহেব সম্পর্কে উনি আগে কি বলতেন দেখি। গত 3 বছর খলিল ভাইয়ের সাথে আমার দিনে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা কথা হইতো। অফিস থাকলে আমি অফিসের শেষে জিমে যাই, আপনারা জানেন। জিম থেকে বাইরে হইয়া আমি হাঁটতে হাঁটতে খলিল ভাইকে কল দিতাম। সেই কলটা আইসা বাসায় আইসা শেষ হইতো আমার ডিনারের আগে আগে। মাঝে ডিনার করতে করতে ওনার সাথে কথা চালায় যেতাম। কিভাবে কখন কোন ন্যারেটিভ যাবে সেটা ঠিক করতাম আমরা, একে অন্যকে চ্যালেঞ্জ করতাম। খলিল ভাই গ্রাউন্ড লেভেল থেকে প্রত্যেকটা এপিসোডের ফিডব্যাক নিয়ে দিতেন আমাকে প্রত্যেক দিন। সেজন্যই আমার এপিসোডগুলো দিনে 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 মান বাড়তো। আমার মতো মাথা গরম মানুষকে মাথা ঠান্ডা করে শিখেছেন খলিল ভাই। ও আচ্ছা, তার মানে ওনারা খুব ঘনিষ্ঠ ছিলেন। পিনাকি এক ধরনের তার ধর্মীয় বিষয় তার একটা গুরুর জায়গাতে তার অন্য একটা লেভেলে স্থান দিয়েছেন এই ডক্টর খলিল সাহেবকে। আমি নিজেকে বলি অর্জুন আর খলিল ভাইকে শ্রীকৃষ্ণ। আমি নিজেকে বলি অর্জুন আর খলিল ভাইকে শ্রীকৃষ্ণ। মূল সমস্যাটা কোথায়? ওনার ক্যারিয়ার বা যোগ্যতাকে নিয়ে। যখন পিনাকিরা তাদের নীতির পরিবর্তন ঘটে, পিনাকি যেমন এক সময় বাম করেছে, ডান করেছে, সব কিছু করে টোরে আওয়ামী লীগের করেছে, মুক্তিযোদ্ধা হয়েছে, এখন রাজাকার হয়েছে, মানে সমস্ত কিছু মিলে পিনাকি একটা নিজে একটা ভর্তা টাইপের একটা বস্তুতে রূপান্তরিত হয়েছে, একটা মলম টাইপের প্রক্রিয়ার মধ্যে চলে গেছে। সেই মানুষগুলো যখন তাদের সাথে তাল মিলাবেন না, সেই মানুষরা তো ন্যারেটিভ তৈরি করবেই। আর জামাতদের তো জামাতরা তো এই ন্যারেটিভগুলোকে নিয়েই তার অর্ধশিক্ষিত মানুষের মধ্যে ছড়িয়ে দিবে। দ্যাটস ওয়াই জামাতের এখানে একটা বিশাল একটা প্রবলেম হয়ে গেছে। কেন? কারণ তাদের নীতি এবং আদর্শের সাথে তারা ভেবেছিল যে যেহেতু পিনাকির সাথে ভালো সম্পর্ক তাদের সাথেও হবে, যেহেতু ডক্টর খলিল তার নীতির অবস্থান পরিবর্তন করেননি, পিনাকি করেছে, তাই তার শত্রু হয়ে গেল। অন্যদিকে দেখুন এই আওয়ামী ফ্যাসিস্টরা, পতিত সরকাররা, এরা কেন সমস্যা হয়েছে? কারণ তারা বরাবরই বাংলাদেশকে একটি ভালো জায়গায় দেখতে চায়নি। তারা চেয়েছে শুধু ক্ষমতা এবং ক্ষমতা এবং ক্ষমতা। আর আমার পাওয়ার চাই, আর আমার পাওয়ার চাই, আর আমার পাওয়ার চাই। গণতন্ত্র থেকে তারা সারা জীবন তাদের গণতন্ত্রের জন্য কথা বললেও গণতন্ত্রকে যখন প্র্যাকটিস করার জায়গাতে আসছে, আওয়ামী লীগ বারবার সেখানে পরাজিত হয়েছে, ব্যর্থ হয়েছে। একটা রাজনৈতিক দল, যেই দল সারা জীবন গণতন্ত্রের কথা বলে কিন্তু রাষ্ট্র ক্ষমতা এসেই যখন স্বৈরাচার হয়ে যায়, যখন গণতন্ত্রকে ধ্বংস করে যাওয়ার চেষ্টা করে, তার যা পরিণতি হয় আওয়ামী লীগের সেই পরিণতি আছে। তো তাদের সেই ক্ষোভ, দুঃখ, ক্ষমতা হারানোর বেদনা, তাদের সেই কষ্ট, সেই কষ্টের জায়গাটা আর জামাত ইসলামের তাদের ওই জায়গাটাতে একাকৃত হয়েছে। কিভাবে সেটা হলো? আমি যখন কমেন্টসগুলো দেখতাম
এখানে অ্যাজ এ বাংলাদেশি সবার খুশি হয়ে যাওয়ার কথা। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কোনো রকমের কোনো পার্থক্য থাকার কথা না। কিন্তু যখন কমেন্টস দেখতে গেলাম তখন দেখলাম যে আরে এ তো আওয়ামী লীগের লোকরাও সেটা করা শুরু করলো। এবং একই টাইপের আমি যখনই কোনো উল্টা ধরনের কমেন্টস আমি দেখলাম তখন ঘুরে ঘুরে দেখতে থাকলাম, আরে এ তো দেখি জামাত আওয়ামী লীগের লোক, এ তো দেখি আওয়ামী লীগের লোক, এ তো দেখি আওয়ামী লীগের লোক, এ তো দেখি জামাতের লোক। তাহলে কি আওয়ামী লীগ এবং জামাত যখন দেশের জন্য ভালো কিছু হয় এবং তার বিরোধিতা করার প্রয়োজন হয়, এই বিরোধিতার স্বার্থে তারা একে মিলেমিশে একটা খিচুড়ি তৈরি হয়ে যায়, যেটা আওয়ামী জামাত খিচুড়ি নামে আমরা বলতে পারি। এবং সেটাই এইবারের ঘটনার প্রেক্ষাপটে আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম। এর আগেই আমি 2014 পর থেকে, আমি যেহেতু রাজনীতিকে অবজার্ভ করি সেই ছোটোবেলা থেকে, 2014 সালের পর থেকে আমি বারবার দেখছিলাম বিএনপি জামাত জোট কেন এই বারবার আন্দোলনে হেরে যাচ্ছে, বারবার আন্দোলনে কেন জমায়ে উঠতে পারছে না, কেন শেখ হাসিনা এই দাবিগুলো মেনে নিচ্ছে না। এখন আমি খুব স্পষ্ট, তখন আমার সন্দেহ ছিল যে জামাতের সাথে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের অ্যালাই ছিল এবং যে কারণে তারা ইন্টারনাল মেসেজগুলো এই পক্ষে বেশ সুন্দর করে পেত। কিন্তু আজকের এই ঘটনার পরে আমি খুবই স্পষ্টত হয়ে গেলাম তাদের অ্যালাইটা ছিল, আছে এবং ভবিষ্যতে সেটাকে নিয়ে তারা রান করবে। অথবা এখনই আমাদের সময় এদের প্রতি খেয়াল রাখা। এই জামাত এবং আওয়ামী লীগ মিলে, এই স্বৈরাচার এবং রাজাকার দুজন মিলে একটা কিছু তৈরি করার চেষ্টা করবে, এটা আমাদের এখন থেকেই মাথায় নেওয়া উচিত। আচ্ছা শুনুন, কেন বিএনপি ডক্টর খলিল সাহেবকে নিবে না? ডক্টর খলিল উনি হার্ভার্ড থেকে পাশ করেছেন, হার্ভার্ড থেকে পিএইচডি করা একজন মানুষ। আপনার হাওয়ার্ড না, কিন্তু ওই যে হাওয়ার্ডের একজন প্রফেসর আছেন, আপনাদের প্রফেসর না, ওই সহকারী অধ্যাপক যারা প্রফেসর বলে চালান, হার্ভার্ড বলে, উনি না, উনি সেই হার্ভার্ড, অরিজিনাল হার্ভার্ড থেকে পিএইচডি করা একজন মানুষ। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হওয়া একটা মানুষ। উনি প্রথম বিসিএর প্রথম স্থান অধিকারী একটা ছিলেন। উনি সারা জীবন উনি ব্যয় করেছেন দেশের জন্য, উনি সারা জীবন ব্যয় করেছেন কূটনৈতিকভাবে। এই যে আজকে আপনারা এই যে পিনাকির কথা মতো যে আমাদের গার্মেন্টস সেক্টর এত দ্রুত প্রসার লাভ করলো, তার একটা প্রধান কারণ হচ্ছে বিশ্বের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া। স্বল্পোন্নত দেশগুলোর পণ্যের শুল্কমুক্ত সুবিধার প্রধান আর্কিটেক্ট এই খলিল ভাই। হ্যাঁ, একদম কথাটা সত্য। আজকে গার্মেন্টস শিল্পের যে জায়গাটা দেখেন, ওনার পররাষ্ট্রনীতির একটা বিশাল অবস্থানের কারণে সম্ভব হয়েছে। তো সেই জায়গাতে আমি বারবার বলছি, সেই জায়গা থেকে অবশ্যই বিএনপি এইরকম একটা মানুষ যখন বিএনপির সাথে কাজ করতে চাইবে, বিএনপি যেই রকমের একটি রাজনৈতিক দল, সে সবসময় যোগ্য মানুষকে যোগ্য জায়গায় অবস্থান দেয়। জামাতের সমস্যা হয়েছে এইরকম একটা শিক্ষিত মানুষ কেন বিএনপির সাথে কাজ করবে? ওই যে অর্ধশিক্ষিতর কাছে তো আর এত বড় জায়গাতে তো একটা মানুষকেও জামাতকে দেখাতে পারবে ওই লেভেলে। তো সমস্যাটা ওখানে। ওই যে অতি শিক্ষিতর কথা বলে ডক্টর ওই ব্যারিস্টার ফুয়াদের মতো মানুষদেরকে তারা বিশাল বানানো, তখন এখানে প্যারালালি অনেক পিছনে পড়ে যায়। এক ধরনের বলতে পারেন ছেলে মানুষই। দেখুন, একটি স্বপ্ন দেখেন, একটু চোখ বন্ধ করুন। বিশ্বের সমস্ত নেতারা বসে আছে সামনের সারিতে, স্টেজে বসে আছেন সভাপতি এবং জাতিসংঘের মহাসচিব সহ মানুষরা। সেখানে বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, সেখানে বক্তব্য দিচ্ছে সৌদির রাজা, সেখানে বক্তব্য দিচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট, সেখানে বক্তব্য দিচ্ছে পৃথিবীর সমস্ত নামি দামি ব্যক্তিরা। আর সবাই বলছে এক্সেলেন্সি মিস্টার প্রেসিডেন্ট। কে সেই প্রেসিডেন্ট? সে একজন বাংলাদেশি। সবাই তাকে সম্মানের সাথে বলছেন মিস্টার প্রেসিডেন্ট। কেমন লাগবে আপনার? আপনার মানুষ, আপনার দেশের মানুষ, আপনার গায়ের রঙের মানুষ, আপনার ভাষার মানুষ সেইখানে সভাপতিত্ব করছেন। পৃথিবীর 193টা দেশ ভাষণ দিবে সেই অধিবেশনে। 193টা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা তাকে সম্বোধন করবেন মিস্টার প্রেসিডেন্ট হিসাবে, এবং সেখানেই বাংলাদেশের কূটনৈতিক একটা বিশাল বিজয় তৈরি হবে। সাথে সাথে ভাবুন, আবেগ দিয়ে ভাবুন, বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছিলাম আমরা। বাংলা ভাষার জন্য পৃথিবীতে একমাত্র একটি জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিল। সেই ভাষায় সাধারণত আমাদের রাজনৈতিক নেতা, আমাদের প্রধানমন্ত্রীরা আমাদের বাংলা ভাষায় ভাষণ দেয়। আপনারা খেয়াল করবেন, সবাই কানে মাইক্রোফোন দিয়ে, কানে একটা মেশিন করে, এটা দোভাষী মেশিন আর কি, দোভাষী মেশিন দিয়ে সবাই শুনে সেই বক্তব্য যার যার ভাষায়। আপনি কল্পনা করুন, আপনার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলায় ভাষণ দিচ্ছেন, আর সভাপতির আসনে যিনি অনুষ্ঠানটা প্রিজাইড করছেন তিনিও বাংলাদেশের মানুষ, বাংলা ভাষায় কথা বলা মানুষ। আপনার প্রধানমন্ত্রীর সমস্ত কথা, আমার প্রধানমন্ত্রীর সমস্ত আবেগ, ভালোবাসা, পৃথিবীর প্রতি তার অনুভব, সমস্ত কিছু উনি খুব অকপটে বুঝতে পারবেন। এই বিজয় কার বিজয়? এই বিজয় আপনার, এই বিজয় আমার, এই বিজয় আমাদের। আমি
আমাদের এবং আপনার এই যে আমাদের সবার মধ্যে এই মানুষগুলো নাই, তাদের প্রতি আমরা সচেতন থাকি, তাদের প্রতি আমরা নজর রাখি, তাদের রাজনীতির দিকে নজর রাখি, তাদেরকে দেশপ্রেম নাকি অন্য কোনো চিন্তা। পরবর্তীতে আমি সবাইকে বলবো, আপনাদের সবাইকে বলবো, আসুন আমরা দেশকে ভালোবাসি, দলকে অবশ্যই ভালোবাসবো, কিন্তু সেটা দেশের উপরে নয়। আপনি এখানে দেশের প্রশ্ন এসেছে, অর্থাৎ দেশ আগে আসবে। আপনি জামাত এবং আওয়ামী লীগ বরাবরই আপনারা দেশপ্রেমের চেয়েও আপনারা দল প্রেমিক হয়ে যান। আপনারা নেতা যা বলে সেটাতেই আগান, আপনারা কখনোই নেতৃত্বের সমালোচনা করতে পারেন না। কিন্তু বিএনপির প্রত্যেকেই, এমনকি প্রত্যেকেই তাদের দলীয় কোনো না কোনো ফোরামে তারা নিজের দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, কিন্তু আপনাদের মধ্যে সেই চ্যালেঞ্জ দেওয়ার মতো ক্ষমতা নেই। সুতরাং সেই জায়গা থেকে বের হয়ে আসুন। আওয়ামী লীগ আস্থা করে গিয়েছে, জামাত আস্থা করে গিয়েছে, যেটুকু বেঁচে আছে সেটুকু বিএনপির বদৌলতায়, বিএনপির কারণে। সুতরাং আরও পিছনে না পড়ে যেতে আপনারা আগে দেশকে ভালোবাসুন। অভিনন্দন জানান ডক্টর খলিল সাহেবকে, অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, অভিনন্দন জানান বাংলাদেশের সমস্ত মানুষকে, এমনকি অভিনন্দন আপনি আপনার নিজেকে জানান। ভালো থাকুক বাংলাদেশ। ডক্টর খলিল সাহেব, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আপনাকে আবারও ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান, আপনাকে অনেক 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 ধন্যবাদ। এই রকমের একটি ডিপ্লোমেসি দেখতে চেয়েছি এবং সেটা আপনি দেখিয়েছেন। আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।